গাজায় ইসরায়েলি বিমান হামলায় শনিবার অন্তত ২০ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই ঘটনাটি এখন হামাস ও ইসরায়েলের মধ্যে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির জন্য একটি নতুন পরীক্ষা। হামলার পর আহতদের উদ্ধার করে আল শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসকরা জানান, প্রথম হামলাটি জনবহুল রিমাল এলাকার একটি গাড়িতে আঘাত করে, যার ফলে সেটিতে আগুন ধরে যায়। নিহত ৫ জন গাড়ির যাত্রী ছিলেন নাকি পথচারীও এর মধ্যে ছিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। আগুন নেভাতে এবং ভুক্তভোগীদের উদ্ধার করতে দ্রুত ছুটে যান আশেপাশের মানুষ। গাড়িতে হামলার কিছুক্ষণ পরেই ইসরায়েলি বিমান বাহিনী কেন্দ্রীয় গাজা উপত্যকার দেইর আল বালা শহর এবং নুসেইরাত শিবিরের ভিন্ন দুটি বাড়িতে বিমান হামলা চালায়। চিকিৎসকরা জানিয়েছেন, এতে অন্তত ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। একই দিনে গাজা সিটির পশ্চিমের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জন প্যালেস্টিনিয়ান নিহত এবং অন্যরা আহত হন। এভাবে শনিবার পরপর হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ২০-এ পৌঁছায়। হামলার পর রবিবার গাজার নুসেইরাতে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালান প্যালেস্টিনিয়ানরা। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, একজন বন্দুকধারী গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রিত থাকা অঞ্চলে প্রবেশ করে মানবিক করিডোর ব্যবহার করে, যেখান দিয়ে গাজায় মানবিক সাহায্য ঢোকে। সামরিক বাহিনী এটিকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করে এবং এর জবাবে গাজায় লক্ষ্যবস্তুতে আঘাত করার কথা জানায়। প্যালেস্টিনিয়ান নাগরিক কামাল আবু শাউইশ যুদ্ধবিরতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তিনি যুদ্ধবিরতি বলে কিছুতে আর বিশ্বাস করেন না। আমরা বিশ্বাস করি না যে যুদ্ধবিরতি বলে কিছু আছে। আইডিএফ পুরোপুরি সরে গেলেই মূলত যুদ্ধবিরতি হবে, কিন্তু তারা হলুদ, লাল বা সবুজ নামে অঞ্চল ভাগ করছে, এসবই ফাঁকা বলি। এদিকে গাজার এক হামাস কর্মকর্তা ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগকে ভিত্তিহীন এবং হত্যার অজুহাত হিসেবে প্রত্যাখ্যান করে বলেন, হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। গত ৬ সপ্তাহেরও বেশি সময় আগে শেষ হওয়া এই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েল এবং হামাস বরাবর একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। এই পরিস্থিতিতে এক প্যালেস্টিনিয়ান নাগরিক আইমান আল ঘটি তার হতাশা ব্যক্ত করে বলেন, ২ বছর ধরে তাদের উপর এই হত্যাযজ্ঞ চললেও কেউ এগিয়ে আসেনি। সৃষ্টিকর্তাই আমাদের জন্য যথেষ্ট। আমরা আরব বা মুসলিম কারো হস্তক্ষেপের অপেক্ষায় নেই। আমরা এখানে ২ বছর ধরে নিহত হচ্ছি, কিন্তু কেউ এগিয়ে আসেনি। তারা কি আর এই ১০-১৫ জন নিহতের জন্য ভাববে? শারীরিকভাবে অসুস্থ, কিন্তু সুস্থতার আশা নেই এবং অসুস্থতার কারণে প্রচন্ড কষ্ট পাচ্ছে এমন রোগীদের স্বেচ্ছায় মৃত্যুবরণের আইন সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হলো স্লোভেনিয়ায়। দেশটির প্রাপ্তবয়স্ক মরণাপন্ন ব্যক্তিদের শারীরিক কষ্ট কমাতে চিকিৎসকের সহায়তায় মৃত্যুবরণের সুযোগ দেয়া হবে কিনা তা নির্ধারণে রবিবার দেশটির ভোটাররা ভোট দেন। স্লোভেনিয়া ছাড়াও ইউরোপের আরও অন্তত ৯টি দেশে চিকিৎসকের সহায়তায় মৃত্যুবরণের আইন রয়েছে। স্লোভেনিয়ার এই গণভোটে আইনটির পক্ষে ভোট পড়লে ইউরোপের ১০ম দেশ হবে তারা। ইউরোপিয়ান ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রের পার্লামেন্ট গত জুলাইয়ে আইনটি পাশ করে। তবে ডানপন্থী রাজনীতিবিদ আলেস প্রিমসের নেতৃত্বে একটি নাগরিক উদ্যোগের ফলে এই গণভোটের আয়োজন করতে বাধ্য হয় স্লোভেনিয়ার সরকার। পার্লামেন্টে আইনটি পাশ হলেও এখন এটি কার্যকর হওয়া না হওয়া নির্ভর করছে গণভোটের ফলাফলের ওপর। আর এক্ষেত্রে ফল যাই হোক, সবাইকে সেটিই মেনে নিতে হবে। এই আইনটির সমর্থকদের যুক্তি, যেসব প্রাপ্তবয়স্ক মানুষ অসহনীয় যন্ত্রণায় ভুগছেন এবং সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাদের অপ্রয়োজনীয় কষ্ট লাঘবে এই আইন সহায়ক হবে। আমি মনে করি জীবন শেষ করার সিদ্ধান্ত প্রত্যেকেরই ব্যক্তিগত বিষয়, বিশেষ করে যখন কেউ অসহনীয় যন্ত্রণায় কিংবা চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব নয় এমন রোগে ভোগে। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই থাকা উচিত বলে আমার মনে হয়। বিরোধীদের মতে, সমাজের দায়িত্ব হলো অসুস্থদের যত্ন নেওয়া, তাদের মৃত্যুতে সহায়তা করা নয়। আমি আইনটির বিরুদ্ধে ভোট দিয়েছি, কারণ আমার মনে হয় জীবন তার নিজের পথেই চলে, এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। মৃত্যুও স্বাভাবিকভাবেই হতে দেওয়া উচিত। স্লোভেনিয়ার মোট জনসংখ্যা ২.১৩ মিলিয়নের কিছু বেশি। এদের মধ্যে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১.৬৯ মিলিয়ন। গণভোটে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার যদি এই আইনের বিরুদ্ধে ভোট দেন এবং তাদের সংখ্যা যদি মোট ভোটারের অন্তত ২০% হয়, তবে এই আইন বাতিল হবে।
ইরানের রাজধানী তেহরানের বায়ুমানের সূচক পৌঁছেছে 184-তে, যা নির্দেশ করছে এক অস্বাস্থ্যকর পরিবেশ। শনিবার দূষণের মাত্রা এতটাই বেশি ছিল যে বাসিন্দারা শ্বাসকষ্টের অভিযোগ করেছেন এবং ধুলোবালি আর ধোঁয়ার কারণে দূরের জিনিস দেখতে পারছিলেন না। তেহরানের বাসিন্দা হামিদ হাসানপুর বলেন, বাইরে বের হলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের। আমাদের পরিবারের বয়স্কদের এখন মাথা ব্যথা, বমি ভাব, মাথা ঘোরা এই ধরনের সমস্যা হচ্ছে। শিশুরাও ভালো নেই, ওরা অস্বাভাবিকভাবে কাশি দিচ্ছে। আমিও বাইরে বের হলে দেখি আমার অবস্থাও ভালো থাকে না, শ্বাস নিতে কষ্ট হয়। এই জরুরি অবস্থার মোকাবিলায় কর্তৃপক্ষ তেহরানে বিধিনিষেধ জারি করেছে। এর মধ্যে রয়েছে 24 ঘন্টার দূষণ সতর্কতা এবং নির্গমন কমানোর উদ্দেশ্যে কিছু নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তেহরান প্রদেশের এয়ার পলিউশন ইমার্জেন্সি ওয়ার্কিং গ্রুপ ঘোষণা করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার থেকে বুধবার পর্যন্ত তেহরান প্রদেশের সমস্ত কিন্ডারগার্টেন ও প্রি স্কুল বন্ধ থাকবে। শনিবার বায়ুর মান 184-তে পৌঁছানোর আগের দিন শুক্রবার সকালে ছিল 133। বায়ুমানের এই সূচক 101 থেকে 150-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। তবে শুধু তেহরান নয়, জাতীয় আবহাওয়া সংস্থা দেশটির অন্যান্য শহর ইস্পাহান, তাবরিজ, কারাস, আহভাজ এবং মাশহাদের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, যদি আবহাওয়ার স্থিতিশীলতা বজায় থাকে এবং দূষণ উৎসগুলো নিয়ন্ত্রণ করা না যায়, তবে এই শহরগুলোর বায়ুমানের সূচক বিপজ্জনক স্তরে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের মতে দূষণের অন্যতম প্রধান কারণ হলো বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভারী জ্বালানি তেল পোড়ানো। যদিও ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুতের অধিকারী, তবুও সরকার বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য পরিচ্ছন্ন জ্বালানির ব্যবস্থা করতে পারেনি। নিম্নমানের জ্বালানি এই বায়ু দূষণের কারণ বলে অভিযোগ করেন তেহরানের বাসিন্দা দানিয়াল। দূষণের একটি কারণ হলো আমাদের ব্যবহৃত পেট্রোল, আর আরেকটি হলো জীর্ণশীর্ণ গাড়িগুলো, যেগুলোর ওপর এখনো যথাযথ নজরদারির অভাবে বিষাক্ত কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। আমাদের বেশিরভাগ বায়ু দূষণই হচ্ছে এই পেট্রোল আর গাড়ির কারণে, যেখানে ব্যবহার হচ্ছে নিম্নমানের জ্বালানি। এই ভয়াবহ দূষণ মোকাবিলায় ইরান সরকার এখন পর্যন্ত কোনো কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত জারি থাকবে এই সতর্কতা। ইউক্রেনের নিপ্রো শহরে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতের এই হামলায় কয়েকটি অ্যাপার্টমেন্ট এবং ব্যক্তিগত যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শহরের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। রবিবার সুইজারল্যান্ডের জেনেভায় ওয়াশিংটন প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বিষয়ে আলোচনা শুরুর ঠিক আগে চালানো এই হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত ভবনের প্রবীণ বাসিন্দারা বলেন, তাদের ধারণা ইউক্রেনে এত সহজে শান্তি ফিরবে না। আমরা আসলে লড়াই করছি কেন? আমরা কি আমাদের সীমানা রক্ষা করছি শুধু পরে সেগুলো রাশিয়ার হাতে তুলে দেওয়ার জন্য? এত ত্যাগের অর্থ কি? সেনা সহ এত পরিমাণ বেসামরিক মানুষ মারা যাচ্ছে, আর তার উপর আবার শান্তিপূর্ণ শহরগুলোতেও হামলা হচ্ছে। তামারা নামে ভবনের আরেক বাসিন্দা এই হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। তিনি মনে করেন, পুতিনকে কোনোভাবেই থামানো সম্ভব না। আমার মনে হয় পুতিন থামবে না। রাত 12:40 একটা ড্রোন এসে পড়ে, তারপরে ওই বিস্ফোরণ হয়। এরপর কি ঘটছিল সত্যি বলতে আমি জানি না। আমি এক ধরনের আতঙ্কে বা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। কেউ কেউ মনে করেন, ট্রাম্প প্রশাসন যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে তা কেবল কাগজে কলমেই। এই পরিকল্পনা কেউই মেনে চলবে না, বিশেষ করে মস্কোর ওপর তাদের বিন্দুমাত্র আস্থা নেই। এসব তো শুধু কাগজে কলমে। পত্রিকায় পড়ি আমেরিকা নাকি কিছু শর্ত বা ধারার কথা বলেছে, কিন্তু বাস্তবে এগুলো কেউ মানবে এমনটা আমি মনেই করি না। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 28 দফা শান্তি পরিকল্পনায় স্বাক্ষর করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে। এই পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, সামরিক বাহিনীর আকার ছোট করতে হবে এবং নেটোতে যোগদানের আকাঙ্ক্ষা থেকে সরে আসতে হবে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ সামরিক প্রধান হাইথাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন। রবিবার রাতে এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে হিজবুল্লাহ। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহকে কোনোভাবেই তাদের বাহিনী পুনর্গঠন করতে দেবে না ইসরায়েল।
অন্যদিকে হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলর ভাইস প্রেসিডেন্ট মাহমুদ কোমাতে অভিযোগ করেছেন, আমেরিকার মদদে বৈরুতে হামলা চালিয়ে যুদ্ধবিরতির সব শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৈরুতের দক্ষিণের জনবসতিপূর্ণ হারেত হরাইক এলাকায় চালানো এ হামলায় একটি আবাসিক ভবনের কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 25 জন। Israel is determined to act and achieve its goals anywhere and at all times. ইসরায়েলি বাহিনীর এই হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন। রবিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে হিজবুল্লাহ। প্রতিরোধ আন্দোলনে তার আত্মনিবেদনের প্রশংসা করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, আইডিএফ এর মূল লক্ষ্য ছিল তাবাতাবাই। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, হিজবুল্লাহর জনবল বৃদ্ধি ও অস্ত্র সংগ্রহের নেতৃত্ব দিয়েছেন তাবাতাবাই। নেতানিয়াহু আরও বলেন, হিজবুল্লাহকে সামরিকভাবে নিষ্ক্রিয় করতে যা যা করা দরকার ইসরায়েল তার সবই করবে। অন্যদিকে আমেরিকার মদদে বৈরুতে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতির সব শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মাহমুদ কোমাতি। תפתאי שימש כמפקד בכיר בכוח רדואן. זה הכוח שהתכונן לכבוש את הגליל. লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে সেখানে বেশ কয়েকজনকে পড়ে থাকতে দেখা যায়। পার্কিংয়ে থাকা গাড়ি ও আশপাশের ভবনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ভবনে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলেও জানায় তারা। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের হাসপাতালগুলো এরই মধ্যে রক্তের জরুরি প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের অধ্যাপক রামি খৌরি বলেন, যুদ্ধবিরতিকে পাশ কাটিয়ে এই হামলায় মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে। লেবাননের নিরাপত্তা বিশ্লেষক আলী রিজক বলেন, গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে রাজনৈতিকভাবে চাপের মুখে থাকা নেতানিয়াহু বৈরুতে হামলা চালিয়ে আবারও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে চাইছেন। যুদ্ধবিরতির আগে আইডিএফ দক্ষিণ লেবাননে নিয়মিত বিমান হামলা চালালেও গত কয়েক মাসে বৈরুতে হামলার ঘটনা ঘটেনি। চলতি সপ্তাহে দক্ষিণ লেবাননের একটি প্যালেস্টিনিয়ান শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে অন্তত 13 জন নিহত হন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হুমকি দূর করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে আমেরিকা। 4টি সূত্রে বরাতে এমন খবর দিয়েছে রয়টার্স। এছাড়া দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, রবিবার মাদুরোর জন্মদিনেই দেশটিতে যুদ্ধ বিমান থেকে লিফলেট ফেলে নিকোলাসকে মানসিকভাবে চাপে ফেলতে চাইছে ট্রাম্প প্রশাসন, যাতে করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিজে থেকেই কোথাও পালিয়ে যান। অন্যদিকে সোমবার স্টেট ডিপার্টমেন্ট থেকে মাদুরো ও তার প্রশাসনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী নেটওয়ার্ক হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এর ফলে ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা চালানোতে আর কোনো বাধা থাকবে না। এদিকে ক্যারিবিয়ান সাগরে আমেরিকার সামরিক উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। গত কয়েক সপ্তাহ ধরেই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে ভেনেজুয়েলার অভ্যন্তরে অভিযান চালালে ঠিক কী ধরনের ঝুঁকি মোকাবেলা করতে হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার প্রেক্ষিতে গত সপ্তাহে সর্বাধুনিক যুদ্ধ বিমানে ঠাসা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় সাগরে পাঠিয়েছেন তিনি। ওই অঞ্চলে থাকা ডজন খানেক যুদ্ধ বিমান ও 15,000 সেনার পাশাপাশি রণতরীটি যোগ দেয় ভেনেজুয়েলায় হামলার সংখ্যা আরও জোরদার হয়। দেশের 25% যুদ্ধ জাহাজ জড়ো করা হয়েছে ওই অঞ্চলে বলে জানিয়েছে ফক্স নিউজ। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মূলত চতুর্দিক থেকে সামরিক সমাবেশ করে দেশটির স্বৈরশাসক নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা ছেড়ে চলে যেতে বাধ্য করতে চাইছেন। এরই প্রচেষ্টায় রবিবার মাদুরোর জন্মদিনেই দেশটিতে যুদ্ধবিমান থেকে লিফলেট ফেলে নিকোলাসকে মানসিকভাবে চাপে ফেলতে চাইছে ট্রাম্প প্রশাসন বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। এমন এক সময়ে 4টি সূত্রের বরাতে রয়টার্স খবর দিয়েছে, মাদুরোকে উৎখাতে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে আমেরিকা, যাতে করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিজ থেকেই অন্য কোথাও পালিয়ে যায়।
অন্যদিকে সোমবার স্টেট ডিপার্টমেন্ট থেকে মাদুরো ও তার প্রশাসনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী নেটওয়ার্ক হিসাবে তালিকাভুক্ত করতে যাচ্ছে। প্রেসিডেন্ট দাবি করেছেন এর ফলে ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা চালানোতে আর কোনো বাধা থাকবে না। এই বিষয়ে বিশ্লেষকদের ভিন্নমত থাকলেও তাতে কতটা পরোয়া করবেন ট্রাম্প সেটি এখনই বলা যাচ্ছে না। তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ওই অঞ্চলে বিমান পরিচালনায় সতর্কতা অবলম্বন করতে বলায় ওয়াশিংটন কারাকাস উত্তেজনা নতুন রূপ নিয়েছে। Ele está tentando fazer uma pregação. এদিকে ক্যারিবিয়ান সাগরে আমেরিকার সামরিক উপস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। G20 সম্মেলনে সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন ট্রাম্প একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছেন বলে তার শঙ্কা হচ্ছে। শান্তি প্রতিষ্ঠার আমেরিকান উদ্যোগে বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নেই ইউক্রেনের। এভাবেই দেশটির ওপর ক্ষোভ ঝাড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক মাধ্যমের বার্তায় তিনি বলেন এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ইউরোপ। জবাবে সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন আমেরিকার প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞ তার দেশ, বিশেষ করে ট্রাম্পের প্রতি। এছাড়া ইউরোপ, G7 এবং G20 সদস্য দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান জেলেনস্কি। এদিকে ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন কড়া ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন শক্তি প্রয়োগে ইউক্রেনের সীমান্ত কিংবা সামরিক বাহিনী কমিয়ে আনা যাবে না। 28 দফা শান্তি প্রস্তাব সংশোধনের দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রীও। ওদিকে জেনেভায় আলোচনায় মিশ্র বার্তা পাওয়া গেলেও আশার আলো দেখছেন জেলেনস্কি। গত বুধবার এক্সিওসের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে মস্কোর সাথে গোপনে একটি শান্তি প্রস্তাবের খসড়া তৈরি করেছে ওয়াশিংটন, যাতে গাজার মতো ইউক্রেনেও শান্তি পরিকল্পনার প্রস্তাব রাখা হয়েছে। তখন বিশ্লেষকদের মাঝে দোলাচল দেখা যায়। তারা বলতে থাকেন আদৌ কি অবরুদ্ধ উপত্যকায় কোনো যুদ্ধবিরতি চলছে? তথাকথিত শান্তি চুক্তি বাস্তবায়নের পর গাজায় শতাধিক বিমান হামলা চালিয়েছে আইডিএফ, ঝরছে অসংখ্য নিরীহ মানুষের প্রাণ। সেরকম প্রস্তাব কখনো সুখকর হতে পারে না। অবিশ্বাস্য হলেও সত্য, 28 পয়েন্টের শান্তি প্রস্তাবে শুধু রাশিয়ার জন্যই শান্তি রাখা হয়েছে, ইউক্রেনের জন্য নয়। চরম বিতর্কের মুখে খোদ স্টেট সেক্রেটারি মার্কো রুবিও নাকি বলেছেন এটা ক্রেমলিনের পাঠানো তালিকা, ট্রাম্প প্রশাসনের কিছু নয়। এমন দাবি করেছেন কয়েকজন সেনেটর। এনবিসি নিউজ এই তথ্য দিয়েছে। আইন প্রণেতাদের এমন দাবি স্টেট ডিপার্টমেন্ট থেকে ভুল বলে আখ্যায়িত করা হলেও ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার এবিসি নিউজে গোটা শান্তি প্রস্তাবকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের হাতে কাউকে শাস্তি দেওয়ার জন্য তুলে দেওয়ার সাথে তুলনা করেছেন। তাই তো এই রোডম্যাপ সংশোধনের দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। আর ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন করা ভিডিও বার্তা দিয়েছেন। বলেছেন শক্তি প্রয়োগে ইউক্রেনের সীমান্ত কিংবা সামরিক বাহিনী কমিয়ে আনা যাবে না। এতে করে সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে না, বরং দেশটিকে আরো ঝুঁকির মুখে ফেলে দেওয়া হবে। Esa propuesta de paz tiene que ser revisada en profundidad, sobre todo para que borders cannot be changed by force. Second, as a sovereign nation, there cannot be limitations on Ukraine's armed forces that would leave the country vulnerable to future attack. আমেরিকায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনা প্রস্তাবিত রোডম্যাপে অনেক অসঙ্গতি তুলে ধরে এটিকে অন্যায্য বলে উল্লেখ করেছেন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক ম্যার্জ ডয়েচে ভেলের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন কোনোভাবেই ইউক্রেনের সার্বভৌমত্ব সংকটের ভেতর ফেলা যাবে না। ওদিকে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান G20-তে এক সংবাদ সম্মেলনে বলেছেন একটি যুদ্ধবিরতির লক্ষ্যে আঙ্কারায় জেলেনস্কির সাথে সম্প্রতি বৈঠক করেছেন তিনি। সোমবার এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও কথা বলবেন, যাতে করে অস্ত্রবিরতির পথ সুগম হয়। অন্যদিকে জেনিভার আলোচনা নিয়ে মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে বলে বিতর্ক উঠেছে। এরপরও অবশ্য আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি মনে করছেন ওয়াশিংটন তাদের কথা মনোযোগ দিয়ে শুনছে।
তবে তার আশায় জল ঢেলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক মাধ্যমের বার্তায় তিনি বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় আমেরিকান উদ্যোগে বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নেই ইউক্রেনের। দেশটির উপর ক্ষোভ ঝেড়ে তিনি আরও জানান, এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ইউরোপ। অন্যদিকে আমেরিকা নেটোর কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রি করছে কিয়েভে সরবরাহের জন্য। এর জবাবে পাল্টা সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, আমেরিকার প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞতার দেশ, বিশেষ করে ট্রাম্পের প্রতি। এছাড়া ইউরোপ, G7 এবং G20 সদস্য দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান জেলেনস্কি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।